আমরা যাই করুক না কেন এই মিথ্যা জিনিস টেকে না, সত্যের জয় হবেই হবে। আমরা সত্য পথে ন্যায় পথে ছিলাম, ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের জয় হবে, বাংলাদেশ মুক্তি পাবে। আমি আছি বাংলাদেশের জনগণের সাথে যেখানেই থাকি। আমাদের দুর্ভাগ্য যে এই ইউনূস 2007 সালে যখন এমার্জেন্সি তখন এসেছিল দল করতে, ব্যর্থ হয় করতে না পেরে, কিন্তু তার ক্ষমতার লোভটা কিন্তু যায়নি। এবং এই লোভটাই ছিল এই কারণে যে দেশকে বিক্রি করে দিয়ে সে ক্ষমতা আসতে চেয়েছিল, যেটা আমি কখনো করতে চাইনি। কারণ বে অফ বেঙ্গল ভারত মহাসাগরের মাঝে একটা উপসাগর, যেখানে আমাদের যে অধিকার 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইন করে যান, মেরিটাইম বাউন্ডারি অ্যাক্ট। দুর্ভাগ্যের বিষয় হলো 1975 সালের পর জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া যারাই ক্ষমতা এসেছে, সমুদ্রে আমাদের যে অধিকার আছে এই অধিকারটা রক্ষা করার কোনো ব্যবস্থা তারা নেয়নি। একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে 96 সালের থেকে আমরা এটা উদ্যোগ নিই, আমরা পদক্ষেপ নেই। এবং দ্বিতীয়বার যখন আমরা আসি তখন আপনারা জানেন যে আন্তর্জাতিক আদালতে মামলা করে মিয়ানমার এবং ভারতের কাছ থেকে আমরা বিশাল সমুদ্র সীমা অর্জন করি এবং এই সমুদ্র সম্পদ যাতে আমাদের অর্থনীতির কাজে লাগে তার জন্য পদক্ষেপ নিই, সুনীল অর্থনীতি নীতিমালা ঘোষণা দিই এবং একটা ইনস্টিটিউশন আমরা গড়ে তুলি, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট আমি গড়ে তুলেছি কক্সবাজারে। আমাদের দুর্ভাগ্য যে আজকে ইউনূস ক্ষমতা দখল করেছে। কিভাবে? জনগণের ভোটে ক্ষমতা এসেছে? না। কোনো সংবিধান মোতাবেক এসেছে? না। আমাদের বিরুদ্ধে, বিশেষ করে আমি এবং আমাদের ছেলে মেয়ে, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অকথ্য মিথ্যা অপপ্রচার দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে করে যাচ্ছে। এবং আপনারা যখনই ট্রাম্প সাহেব আমেরিকার প্রেসিডেন্ট হলেন তখনই আসল কথা বেরোলো, সে ডিপ স্টেটের চক্রান্ত, ইউএসআইডের টাকা, সোরস নামে ইহুদি ধনকুবেরের টাকা, সেই অর্থ এবং ইউনূস যে গ্রামীণ ব্যাংক এবং টেলিকমিউনিকেশনের অর্থ আত্মসাৎ করে, সেটা পাচার করে এবং ট্যাক্স ফাঁকি দিয়ে দুর্নীতি করে যে সমস্ত অর্থ বানিয়েছে সেগুলি ব্যবহার করে অপপ্রচার চালিয়ে মানুষের কাছে একটা বিভ্রান্ত সৃষ্টি করা। এবং কোটা আন্দোলন যেটা 2024 সালের 7 জুলাই শুরু হয়েছিল, 14 জুলাই পর্যন্ত কিন্তু এই ছাত্রদের কেউ কিচ্ছু বলেনি। কিন্তু 15 জুলাই থেকে যখন তারা পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, তাদের পা বেঁধে ঝুলিয়ে রাখা, মেট্রো রেল থেকে শুরু করে বিটিভি ভবন থেকে শুরু একে একে অগ্নিসন্ত্রাস শুরু করলো। একটা পুলিশকে যখন হত্যা করা হয়, গাছে ঝুলে মারা হয়, তাকে রক্ষা করা এটা তো পুলিশদের দায়িত্ব। আজকে আপনারা কি দেখতে পাচ্ছেন? একের পর যেভাবে বিভৎসভাবে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা, ইউনূসের এই সন্ত্রাসী বাহিনী এবং সমস্ত জঙ্গি, যে জঙ্গিদের জেলখানা থেকে সে মুক্ত করে দিয়েছে, কারণ এই জঙ্গিদের হাত ধরেই তো সে ক্ষমতা এসেছে। আজকে বাংলাদেশ একটা জঙ্গির দেশ, যেখানে সেখানে হত্যাকাণ্ড চালানো হচ্ছে। এবং 15 জুলাই থেকে যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য দায়ী ডক্টর ইউনূস এবং তার এই জঙ্গি এবং সন্ত্রাসী বাহিনী বিএনপি জামাত জোট। তারা পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছে, থানায় লুট করেছে, প্রায় 460টা থানা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, আওয়ামী লীগের নেতাদের হত্যা করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, বাড়ির ভিতরে আগুন দিয়েছে, সেখানে মানুষ পুড়ে মারা গেছে। তার কোনো হিসাবও নেই যে কত মানুষ মারা গেছে। না হলেও প্রায় 10,000 মানুষকে হত্যা এবং আহত করেছে এবং বাবা মা ভাই বয়োবৃদ্ধ কেউ রেহাই পায়নি। 13 বছরের ছোট্ট শিশু বা 3 বছরের শিশুকেও কারাগারে বন্দি করেছে মায়ের সাথে। এই ধরনের চরম অরাজকতা। ফ্যাসিবাদ কে? স্বেচ্ছাচার কে? আওয়ামী লীগ আমলে কি একটা ঘটনা দেখাতে পারবে? 3,000-এর মতো সাংবাদিক চাকরি হারিয়েছে, গ্রেপ্তার করেছে, 8 জনকে হত্যা করেছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। আওয়ামী লীগ আমলে তো একটা সাংবাদিকও এভাবে চাকরি হারায়নি বা কাউকে হত্যাও করা হয়নি, কারাগারে দেয়নি। আইনজীবী 93 আইনজীবী একই সাথে কারাগারে ভরে ফেলল। তারপরে তাদের কিছু কিছু জামিন হয়েছে, এখনও সবার জামিন হয়নি। আইনজীবীদের উপরে এইরকম জুলুম অত্যাচার, তাদেরকে পিটিয়ে মারা হলো, তাদেরকে রাস্তায় ফেলে পিটিয়ে মারা, তাদের কোপানো এবং কোর্টে যেতে পারবে না। অস্ত্রধারীরা যে চিফ জাস্টিসের এজলাস এবং তার বাড়িতে হামলা এবং জজ সাহেবদের পদত্যাগে বাধ্য করা, শিক্ষকরা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা শিক্ষকদের অপমান করা, তাদেরকে দিয়ে জোর করে পদত্যাগ করানো, মানে চরম একটা অরাজকতা সৃষ্টি। আর আজকে একে একে ইন্ডাস্ট্রি বন্ধ। আজকে নারী শ্রমিকরা চাকরি হারিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি গেছে, না খেয়ে আছে। প্রায়
100-150 ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। সমস্ত শ্রমিক, প্রায় লাখখানেক শ্রমিক আজ বেকার, তাদের কোনো কাজ নাই, কোনো খাবার নেই। আপনারা নিজেই একটু হিসাব করে দেখেন, কক্সবাজারের সমস্ত উন্নয়ন কাজ প্রায় বন্ধ। এই মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছিলাম এবং জাপান সরকার আমাদের পাশে দাঁড়িয়েছিল। $6 বিলিয়ন এখানে ইনভেস্টমেন্ট করবে। সেখানে বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নের কাজ হবে। 2,500 জাপানকে আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল দিয়েছি এবং সারা পৃথিবীর কাছ থেকে আওয়ামী লীগ আমলে যখন বিনিয়োগ আসতো তাদেরকে জমি দেওয়ার জন্য আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং দেশের ভিতরে আমাদের নিজেদের যেন বিনিয়োগকারী গড়ে ওঠে সেই সুযোগ সুবিধা আমরা করে দিয়েছিলাম। ইয়াং জেনারেশন শুধু চাকরির পিছনে ছুটবে না, তারা যেন নিজেরা কাজ করতে পারে সেই ব্যবস্থাটাও আওয়ামী লীগ সরকার করে দিয়েছিল। তাদের ট্রেনিং দিয়ে নিজস্ব উদ্যোক্তা সৃষ্টি করা সেই ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম। এমনকি নারী উদ্যোক্তাদের জন্য প্রত্যেকটা অর্থনৈতিক অঞ্চলে আলাদা প্লটের ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। নারীদের ক্ষমতায়ন করা, শিশু মৃত্যুহার, মাতৃমৃত্যুহার হার আমরা কমিয়েছিলাম। দুর্ভাগ্য যে আজকে সব কিছু ধ্বংস করে দিল ইউনূস ক্ষমতা আসার সাথে সাথে। এবং ইন্ডাস্ট্রি বন্ধ, যেমন কোনো নতুন কর্মসংস্থার ব্যবস্থা নাই, কোনো বিনিয়োগ নাই। 90,000 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে উধাও। 18টা ব্যাংক আজকে বসে গেছে, ডিভিডেন্ড দিতে পারবে না। তাহলে যারা ব্যাংকে টাকা রেখেছে তারা কোথায় যাবে, বা তাদের শেয়ার তারা কী করবে? সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত সব কিছু দেশকে বিক্রি করে দিচ্ছে। আজকে কক্সবাজার আপনারা যান, কি মানবিক করিডোর। আমরা তো 10 লক্ষ রোহিঙ্গাদেরকে মানবিক কারণে আশ্রয় দিয়েছি। ইউনূস তো বলেছিল ক্ষমতা আসার সাথে সব রোহিঙ্গা নাকি ফেরত পাঠাবে, তারা নাকি ঈদ করবে মিয়ানমারের নিজ দেশে। যে কয়জন যেতে পেরেছে? যায় তো নাই, আরও উল্টো 1.5 লক্ষ এসেছে। এবং সেখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যার ফলে আজকে কী দাঁড়াচ্ছে, আজকে মিয়ানমার যদি এখন আক্রমণ করে তাহলে ওই আরাকান আর্মিকে আক্রমণ করতে গেলে তো বাংলাদেশের থেকে রেহাই পাবে না। যে সমুদ্র সীমা আমাদের বিরাট অধিকার, আমরা সেই সমুদ্র সীমার অধিকার হারাবো। এবং ইউনূসের এই যে ক্ষমতায় থাকার লোভে দেশ বিক্রি করা, চিটাগাং পোর্ট সে বিক্রি করে দেবে এবং বাংলাদেশের বর্ডার এখন উন্মুক্ত, সেখানে সরকার নাকি কোনো নিয়ন্ত্রণ নাই। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এই লোকটা। দেশকে এমন জায়গায় নিয়ে গেছে চক্রান্ত করে, অন্য দেশের টাকা দিয়ে আজকে আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আর সব দোষ আওয়ামী লীগের, সব দোষ আমাদের। হত্যাকাণ্ড তো আমরা ঘটাইনি। 15 জুলাই থেকে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা এই অপকর্ম করেছে, অগ্নিসংযোগ করেছে, সেটা তো খুব স্পষ্ট। কারণ 15 জুলাই থেকে যারা এই ধরনের ঘটনা ঘটেছে, ইউনূস তাদেরকে দায় মুক্তি দিয়েছে। দায় মুক্তি কাদের দেয়? যারা দায়ী হয়। এটাও তো এক ধরনের এভিডেন্স। হত্যা করবে ইউনূস বাহিনী, তার জঙ্গি বাহিনী, সন্ত্রাসী এবং জামাত বিএনপি, আর মামলা হবে সব আওয়ামী লীগের বিরুদ্ধে, মামলা হবে আমাদের বিরুদ্ধে। আমরা কেন হত্যা করতে যাব? আমার কাজ মানুষকে বাঁচানো, আমি বাঁচিয়েছি। আমার যদি কিছু করারই থাকতো তো ওই 7 জুলাই থেকে 14 জুলাইয়ের মধ্যেই তো করতাম। আমরা তো তা করি নাই, বরং ছেলেপেলেদের আমরা সব রকম নিরাপত্তা দিয়েছিলাম। কিন্তু 15 জুলাই থেকে যে হত্যাকাণ্ড শুরু, সেটা তো ইউনূসের নির্দেশেই করা হয়েছিল। এটা হচ্ছে তার ম্যাটিকুলাসলি ডিজাইন। আমরা যে 15 বছর 7 মাস সরকারে ছিলাম, সেখানে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতো। আজকে কেউ কি স্বাধীনভাবে কথা বলতে পারে? কোনো সাংবাদিক স্বাধীনভাবে লিখতে পারবে? কতগুলি প্রাইভেট টেলিভিশন, রেডিও, সব টেলিভিশন পুড়িয়ে দিয়েছে। সংবাদপত্র কারোর কোনো অধিকার আছে কথা বলার? 2টি পত্রিকা ছাড়া সব জায়গায় ইউনূস সেন্টার থেকে যা নির্দেশ দেবে তাই করতে হবে, তাই লিখতে হবে, তাই পড়তে হবে। এটাই তো বাস্তবতা। আজকে মত প্রকাশের স্বাধীনতা নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই, সাংবাদিকদের স্বাধীনতা নাই। তাদের অ্যাক্রেডিটেশন কার্ড পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। 38 জন আজকে কারাগারে বন্দী। আইনজীবীরা দাঁড়াতে পারবে না আমাদের পক্ষে। সাথে সাথে তাদের উপর হামলা এবং হাতে চাপাতি, অস্ত্র, চাইনিজ কুড়াল নিয়ে আক্রমণ করবে। সেটা হয় নাকি মব জাস্টিস। এই মব জাস্টিসের ফলে আজকে মহিলারা ঘর থেকে বেরোতে পারে না। সন্ধ্যার পরে সবাই ঘরেও নিরাপদ না। যে কোনো সময় যে কোনো বাড়িতে ঢুকে যাচ্ছে।
তাদের উপর হামলা করছে, মারছে, খুন করছে, লুটপাট করছে, চরম একটা স্বেচ্ছাচারিতার মধ্যে দেশটাকে নিয়ে গেছে। দেশের মানুষকে রক্ষা করতে হবে, দেশকে এই জালেমের হাত থেকে বাঁচাতে হবে। হ্যাঁ, মামলা আমাদের বিরুদ্ধে, আমি শুনলাম আমার বিরুদ্ধে নাকি 8,000 পৃষ্ঠার অভিযোগনামা। হ্যাঁ, এবং সেটা এখন সরাসরি নাকি প্রচার হচ্ছে। তা আমি বলি, এই 8,000 পৃষ্ঠা পড়ে জনগণকে শোনান, জনগণ জানুক আপনারা কত মিথ্যে কথা বলতে পারেন, আপনারা কীভাবে উদরপিণ্ডি উদর ঘাড়ে চাপান। আর মানুষ হত্যা করলো ইউনূস এবং তার বাহিনী, জঙ্গিরা, জামাত, বিএনপি মিলে, আর সব দোষ আওয়ামী লীগের উপর। আর ইউনূস এখন সাধু সেজে গেছেন, দেশকে বিক্রি করে দিয়ে, আমাদের পোর্ট বিক্রি করে দিয়ে, দেশের সম্পদ লুটপাট করে, শেয়ার মার্কেট খালি করে, ব্যাংক খালি করে এখন উনি সাধু। গ্রাম বাংলায় একটা কথা আছে, 7 খোপ কবুতর খেয়ে বিড়াল গেছে সন্ন্যাসী হয়ে। মানে এক এক কবুতরের ঘরে যে সব কবুতর খেয়ে বিড়াল সন্ন্যাসী হয়ে বসে আছে। এখন তিনি বিড়াল তপস্বী সেজেছেন, কিচ্ছু জানেন না, কিচ্ছু বোঝেন না, সব কিছু তার নখদর্পণে, এবং সমস্ত কিছু সে নিজেই নির্দেশ দেয়। জুম মিটিং করে করে তার ওই 40 জনের একটা বাহিনী আছে, আলিবাবা 40 জনের 40, এই 40 জনকে দিয়ে কন্টেন্ট তৈরি করা, তাদেরকে দিয়ে করা, এবং প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি মিডিয়ায় তার নিজস্ব এজেন্ট বসানো। এবং তারা যদি কথা না শোনে, সঙ্গে সঙ্গে তাদের উপরে রামদা, গুলি, বোমা, আগুন দেওয়া, অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করা। এবং এ পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটেছে, কেউ ন্যায় বিচার পাবে না, কারণ তারা দায় মুক্তি দিয়েছে। পুলিশ হত্যার বিচার পাবে না, দায় মুক্তি দিয়েছে। এমনকি আজকে যেটা সবথেকে অবাক কাণ্ড, আমরা দেখলাম যে একজন সেনা সদস্যকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। এর আগে পুলিশ আর আওয়ামী লীগের নেতাকর্মী মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল, এখন সেনা সদস্যের গায়ে হাত দিয়েছে। এমনকি সেনাবাহিনীর উচ্চ অফিসার, প্রশাসন অফিসার, সিভিল অফিসার, প্রত্যেকের বিরুদ্ধে মামলা, তাদের হয়রানি, তার একের পর চাকরি থেকে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হচ্ছে। যে পরিমাণ চাকরি হারা হয়েছে মানুষ, কই আওয়ামী লীগের আমলে তো তা হয়নি। কে কোন দল করে সেটা তো দেখিনি। মানুষকে যখন সহযোগিতা করেছি, মানুষকে মানুষ হিসেবে করেছি, দল মত নির্বিশেষে করেছি, প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছি। অপরাধটা কোথায়? কী অপরাধ করলাম? আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন করেছে, সেটা অপরাধ? সেই জন্যই 32 নম্বর ভেঙে দেওয়া হলো, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলবে? মুছতে পারবে না। সত্যকে মুছে ফেলা যায় না। বাংলাদেশ আবার এই দুর্বৃত্তদের হাত থেকে মুক্ত হবে। বাংলাদেশ আবার বিশ্ব দরবারে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ। যতই মামলা হামলা যাই করুক না কেন, এই মিথ্যা জিনিস টেকে না। সত্যের জয় হবেই হবে। আমরা সত্য পথে, ন্যায় পথে ছিলাম, ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের জয় হবে, বাংলাদেশ মুক্তি পাবে। আমি আছি বাংলাদেশের জনগণের সাথে, যেখানেই থাকি। বাপ মা ভাই বোন, আমার একটা 2 বোন ছাড়া আমাদের তো আর কেউ নাই, সব হারিয়েছি। ঘর বাড়ি জমি জিরে যেখানে যা ছিল সব জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিয়েছে। আমাদের না আছে কোনো জায়গায় দাঁড়াবার ঠাঁই, না কিছু। তাতে আমাদের কোনো আফসোস নেই, কারণ আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়ে তাদেরকে নিঃস্ব করে দিয়েছে। উপরে খোলা আকাশ আছে, বাংলাদেশের মাটি আছে, এটাই যথেষ্ট। ওই মাটি হবে আমাদের ঘর, আকাশ হবে আমাদের ছাদ। এভাবেই আমরা বেঁচে বাংলাদেশকে আবার আমরা উন্নত করব। প্রত্যেকটা মানুষ মনে জোর নিয়ে এগিয়ে যান এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য। আপনাদের আন্দোলন সংগ্রাম, জনমত সৃষ্টি, আমাদের কৃষক শ্রমিক মেহনতি মানুষ আজকে যারা কষ্টে আছে তাদের পাশে দাঁড়ান। ইনশাআল্লাহ জনতার জয় হবে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সন্ত্রাসীর একটা সীমা থাকে, এরা সীমা ছাড়িয়ে গেছে। কাজে এখন আমাদের সকল নেতাকর্মী সবাইকে রুখে দাঁড়াতে হবে। 2024 সালের 7 জুলাই থেকে ছাত্ররা আন্দোলন শুরু করে, কোটা কিন্তু ছিল না, আমি বাতিল করে দিয়েছিলাম। অথচ সেই কোটা আন্দোলন আবার তারা শুরু করে, তাদের সাথে আলোচনা হয়, তাদের সব দাবি মেনে নেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে একটা জিনিস আমি দেশবাসীকে বলবো একটু লক্ষ্য করতে, 7 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত যখন ছাত্রছাত্রীরা আন্দোলন করে, সেই সময় তো আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা করেনি। তখন কি কেউ টিয়ার গ্যাসের সেল মেরেছিল, সাউন্ড গ্রেনেড মেরেছিল, লাঠিপেটা করেছিল? কিচ্ছু করেনি। তারাও আন্দোলন করছিল, পুলিশও তাদের পাহারা দিচ্ছিল, আমরাও তাদের সহযোগিতা করছিলাম। সারা রাত মেয়েরা রাস্তায়,
মেয়েদের যাতে কোনো ক্ষতি না হয় বিশেষভাবে নিরাপত্তার ব্যবস্থা করেছিলাম। কিন্তু 15 জুলাই থেকে তারা যে হত্যাকাণ্ড শুরু করলো, পিটিয়ে পিটিয়ে পুলিশ হত্যা করা, পুলিশ বাড়িতে আগুন দেওয়া, লাশ ঝুলিয়ে রাখা, আওয়ামী লীগ এবং পুলিশের লাশ ঝুলিয়ে রাখা, এবং সে কি বিভৎসভাবে এই সমস্ত হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে। একবার চিন্তা করে দেখুন তো, একবার ছবিগুলিতে তাকান তো, এটা কাদের কাজ? সম্পূর্ণ জঙ্গিদের কাজ শুরু করে দেয় তারা। মেট্রো রেলে আগুন, এক্সপ্রেসওয়েতে আগুন, ফ্লাইওভারে আগুন, হানি ফ্লাইওভারে আগুন, এবং একটার পর একটা বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা, চাপাতি, চাইনিজ কুড়াল, লাঠিসোঁটা, এইগুলি নিয়ে সব জায়গায় মব জাস্টিসের নামে ইউনূসের যে জঙ্গি বাহিনী, এই জঙ্গি বাহিনী সমানে তাণ্ডব চালাতে থাকে। চিফ জাস্টিস থেকে শুরু করে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, কেউই তো রেহাই পায়নি। সমস্ত জায়গায় এই সন্ত্রাসী গুন্ডামি এবং অস্ত্রধারীদের কি মব জাস্টিস। এখানে মব জাস্টিস কোথায়? ছাত্র নামধারী কিছু ইউনূসের সমন্বয়ক এবং ইউনূসের জঙ্গি বাহিনী, তারাই এই তাণ্ডব চালিয়ে রীতিমতো গণহত্যা করে। আজকে যদি আমি প্রশ্ন করি যে ইউনূস যে ক্ষমতায় এসেছে, সেটা তো সে নিজেই বলেছে এই আন্দোলনের কোনো লিডার ছিল না, কিছু ছিল না। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মাস্টার মাইন্ডরা আন্দোলন সংগঠিত করা, কোনো নেতা ছিল না। হ্যাঁ, এটা বাস্তবতা, আমরা দেখেছি তো। ছাত্র আন্দোলন করছে, তাদের নেতাটা কি? সেই নেতা তো খুঁজে পাওয়া যায়নি। নেতা পাওয়া গেল ডক্টর ইউনূসকে, যেটা সে নিজেই স্বীকার করলো সেপ্টেম্বর মাসে আমেরিকায় বিল ক্লিন্টন ফাউন্ডেশনের একটা অনুষ্ঠানে বলেই ফেললো যে এই ষড়যন্ত্রটা সে নিজে করেছে, তার মেটিকুলাসলি ডিজাইনড এবং মাস্টার মাইন্ডার, এবং মাস্টার মাইন্ডকে সেখানে ডেকে পরিচয় করে দিলেই মানুষের কাছে স্পষ্ট হলো যে এটা ইউনূস তার ক্ষমতার লোভে এই কাণ্ডটা ঘটেছে। কিন্তু আসল কাহিনী বের হলো এখন। আজকে আমার সেন্ট মার্টিন দ্বীপ নেই, আজকে সেখানে করিডোরের নামে আমাদের মিয়ানমার বর্ডার বাংলাদেশে অরক্ষিত, এবং পার্বত্য চট্টগ্রাম থেকে কক্সবাজার আমাদের সম্পূর্ণ অরক্ষিত অবস্থা হয়ে গেছে, যেখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে প্রশ্নের সম্মুখীন। কিন্তু জুলুম অত্যাচার কিন্তু থেমে নাই। এই পর্যন্ত হিসাব করে দেখেছি, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা 14 দল সহ 1,37,000 মানুষকে গ্রেপ্তার করেছে। হ্যাঁ, সামান্য কিছু কিছু হয়তো জামিন পেয়েছে, আবার তাদের মামলা দিয়েছে। বয়স্ক যারা হয়তো রাজনীতি থেকে অবসর নিয়েছে, তাদেরকেও তো ছাড়েনি। চলতে পারে না, হাঁটতে পারে না, তাদের ধরে নিয়ে আসা। সবথেকে জঘন্য কাজ হচ্ছে কোর্টে নেওয়ার সময় তাদের উপরে হামলা করা। অথচ সারা দেশে আমরা সার্বিকভাবে উন্নয়ন করেছি। রাস্তাঘাট, পুল, ব্রিজ থেকে শুরু করে প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করে আমরা নাগরিক সুবিধা দিয়েছি। আওয়ামী লীগ তো মানুষকে দিয়েছে, আয় উপার্জন বাড়িয়েছি, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন নানাবিধ সুবিধা আমরা বৃদ্ধি করে দিয়েছি, এবং সরকারি বেতনভোগ প্রত্যেকটা কর্মচারী, সেটা সামরিক অসামরিক সমস্ত প্রশাসন এবং যারা কাজ করে প্রত্যেকেরই যেন কর্মক্ষেত্রে তারা একটা স্বস্তির সাথে জীবন জীবিকা চালাতে পারে, পরিবার নিয়ে সচ্ছলভাবে চলতে পারে এবং দেশের উন্নয়নে কাজ করতে পারে। এবং তারা করেছেন কাজ, আমি এটা স্বীকার করব। প্রত্যেকেই আন্তরিকতার সাথে কাজ করেছে। সেখানে তো আমরা দলীয়করণ করতে যাইনি, সেখানে তো আমরা মানুষকে হয়রানি করতে যাইনি। আজকে ইউনূস সরকার আসার সাথে সাথে সে বেসরকারি কর্মকর্তা কর্মচারী হোক আর সরকারি হোক বা সামরিক হোক বা পুলিশ বাহিনী, কেউ তো রেহাই পাচ্ছে না। তাদেরকে অপমান করা, চাকরি থেকে বের করে দেওয়া, ওএসডি করা, তাদের উপর জুলুম অত্যাচার করা। তারপর আবার এক নতুন আইন করছে যেখানে কোনো ডিপার্টমেন্টাল কেস হবে না, তদন্ত হবে না, কিছু হবে না, চাকরি থেকে যেন বের করতে পারে। এই অধ্যাদেশটা তাদের কে করতে দিল? সরকারি চাকরির আইন, এটা তো পার্লামেন্টে করা। পার্লামেন্টে যে আইন করা, সেটাকে তারা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে পরিবর্তন করে সংশোধনী এনে এইভাবে চাকরি খাবে আর এইভাবে নির্যাতন করবে। এই চাকরি এটা পাস করে তো তারা যে কোনো মানুষের চাকরি খেতে পারে। একদিনের মধ্যে সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে পুলিশ বাহিনী প্রধান থেকে শুরু করে যে কোনো অফিসার, সে সচিবই হোক বা একটা পিয়ন চাপরাশি হোক, যে কারো চাকরি সে তারা ইচ্ছা মতো বের করে দিতে পারে। আজকে এই মব জাস্টিসের নামে এই ইউনূসের জঙ্গি বাহিনী প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, সব জায়গায় শিক্ষকদের অপমান করা, বের করে দেওয়া,
তাদেরকে সরিয়ে দেওয়া এবং মুক্তিযুদ্ধে যারা তাদেরকে অপমান করা। আর অপরদিকে আমরা কি দেখি, আজকে একজন যে যুদ্ধাপরাধী, রংপুরে আপনারা যান, খোঁজ নিয়ে দেখেন কীভাবে শত শত মানুষকে হত্যা করেছে। বদর বাহিনী প্রধান মেয়েদেরকে ক্যাম্পে তুলে দিয়েছে, রেপ করেছে, অন্তঃসত্ত্বা মেয়েকে দিনের পর দিন রেপ করে তার পেটে বাচ্চাটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। শত শত মেয়ের উপরে এভাবে যারা পাশবিক অত্যাচার করেছে তার বিচার হয়েছিল। আজকে তাকেও মুক্তি দিয়ে দিল। আর এই যে এত মানুষ যে হত্যা করলো, তারা কি ন্যায় বিচার পাবে না? তাদের পরিবার এত মেয়েকে যে রেপ করলো, আর এমনকি গুলি করে পর্যন্ত মেরেছে। আশেপাশে ডিসের মধ্যে অনেক লাশ পাওয়া গেছে। তাদের কি কোনো বিচার নাই? কোথায় নিয়ে যাচ্ছে দেশটাকে? হ্যাঁ, যদি আপনারা হিসাব করেন যে হ্যাঁ ইউনূস ক্ষমতা দখল করেছে তো দেশ বিক্রি করার জন্য, এটা তো আজকে প্রমাণিত সত্য এবং সেটা শোনা যায়। আমি জানি না এটা সঠিক কিনা, তবে আপনারা তদন্ত করে দেখতে পারেন। সে নাকি এই আমাদের এই সেন্ট মার্টিন দ্বীপ, বঙ্গোপসাগর এবং পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার এই করিডোর, এটা বিক্রি করার জন্য $500 মিলিয়ন নাকি তার পুরস্কার, তিনি নাকি সেটা পেয়েছেন। তো ইউনূসের তো পয়সার লোভ আছে আমি জানি, আর যে তার উপকার করে তাদের বিরুদ্ধে সে আগে লাগে। কিন্তু আজকে যদি আপনি হিসাব করেন যে ক্ষমতা দখলের পর এই 9 মাসের মধ্যে জনগণকে সে কি দিয়েছে আর ইউনূস কি নিয়েছে? জনগণ পেয়েছে কি? জঙ্গিবাদ। জনগণ পেয়েছে চুরি ডাকাতি, জীবনের নিরাপত্তাহীনতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাকরি হারা, কর্মহীনতা, মানুষের জীবনে নিরাপত্তা নাই, নিরাপত্তাহীনতা, লেখাপড়া শিখতে পারে না, লক্ষ লক্ষ ছেলে মেয়ে আজকে পড়াশোনা করতে পারছে না, তার পড়াশোনার পথ বন্ধ, চাকরির পথ বন্ধ। আর ইউনূস সাহেব কী পেয়েছেন আমি একটু তাহলে বলি। ক্ষমতা দখল করে জঙ্গি ইউনূস কী নিল? সে রাষ্ট্রের প্রাপ্য যে কর, সে ট্যাক্স ফাঁকি দিয়েছে প্রায় 1100 কোটি টাকা, 1100 কোটি টাকা তার কাছে ট্যাক্স পাওনা। সেখানে 666,000 কোটি টাকার মামলা ছিল। ক্ষমতা এসেই সেই মামলাটা সে সবার আগে প্রত্যাহার করে নিল। অথচ এই ইউনূস কিন্তু তার টেলিকমিউনিকেশনের যে কর্মচারীরা, তাদের যে প্রাপ্য অর্থ, অর্থাৎ যে কোনো একটা কোম্পানি, সেই কোম্পানির লভ্যাংশের 5% শ্রমিকদের কল্যাণে দিতে হবে, তার দাবি করেছিল। তারা চাকরি খেয়েছিল, তারা মামলা করেছে। সেই মামলায় ডক্টর ইউনূস 6 মাসের সাজা পেয়েছে শ্রমিক আদালতে। শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি আজকে দেশের ক্ষমতায়। তা দেশের অবস্থাটা কী হয় যে শ্রমিকের অর্থ যে আত্মসাৎ করে, লোভ সামলাতে পারে না, যে সে দেশের মানুষকে কী দেবে? হ্যাঁ, কি নিজের নিতে পারে, সে নিজের করে ঝোল টেনে নিয়ে গেছে। এমনকি শ্রমিকদের সাথে তার একটা চুক্তি হয়ে তাদের যে প্রাপ্য টাকা দেবে বলে সে টাকা একটা ব্যাংকে রেখেছিল, সেখান থেকে আবার 25 কোটি 12 লাখ টাকা চুরি করে সেই টাকা দিয়ে আবার ঘুষ দিয়েছিল 2 শ্রমিক নেতা এবং আইনজীবী তাদেরকে। এবং সেখানেও তার একটা মামলা, এই মামলা সহ দুর্নীতি দমন কমিশন টেলিকমিউনিকেশনের এবং গ্রামীণ ব্যাংকের যে টাকা সে পাচার করেছে তার জন্য 5টা মামলা ছিল। ইউনূস ক্ষমতায় এসে সাথে সাথে সব মামলা প্রত্যাহার, এমনকি তার সাজা পর্যন্ত প্রত্যাহার করে নিয়েছে। আর সেই সাথে ক্ষমতা নিতে না নিতেই ম্যান পাওয়ারের ব্যবসার লাইসেন্স নিয়ে নিয়েছে। ওই গ্রামীণ নামটা সে সবসময় ব্যবহার করে, ওই গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের নামে। তারপরে গ্রামীণ টেলিকম ডিজিটাল ওয়ালেট, অর্থাৎ ওই বিকাশ নগদের মতো টাকা লেনদেন করা, সেই ব্যবসাও নিয়েছে। ভবিষ্যতে অন্য কেউ এই ব্যবসা করতে পারবে না, সব ব্যবসা তার নিজের। সেই ব্যবসা তার এখন মানে কুক্ষিগত। গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন পেয়েছে, সামাজিক হেলথ লাইসেন্স পেয়ে গেছে। গ্রামীণ ব্যাংকের জনগণের যে অধিকার ছিল, কারণ এই ব্যাংকটা কিন্তু সরকারি টাকায় করা, এবং এই গ্রামীণ ব্যাংকে আমি 400 কোটি টাকা দিয়েছি, অথচ এখন সেই গ্রামীণ ব্যাংকের যে পাবলিক মানে শেয়ার, সেটাও সে এখন কেড়ে নিয়ে গেছে। এখন 95% তার নিজের আওতায় নিয়ে এসেছে। গ্রামীণ ব্যাংকের বোর্ডে যে সরকারি প্রতিনিধি 3 জন ছিল, সেখান থেকে কমিয়ে মাত্র 1 জন রেখেছে। সাথে সাথে দেখা গেল সে সেই নতুন ব্যবসা
বাণিজ্য সেগুলি সে করে যাচ্ছে। গ্রামীণ এভিয়েশন নামে একটা কোম্পানি করারও পদক্ষেপ নিয়েছে। স্টার লিঙ্কের বাণিজ্য সেটাও সে করে ফেলেছে। গ্রামীণ ব্যাংকের 5 বছরের জন্য কর মওকুফ করেছে। আমার প্রশ্ন হচ্ছে, গ্রামীণ ব্যাংকের কর মওকুফ কেন করে? গ্রামীণ ব্যাংক থেকে যাদের ঋণ দেওয়া হয়, সেই ক্ষুদ্র ঋণ, তাদের কাছ থেকে তো মোটা অঙ্কের সুদ নেওয়া হয়। গরিব মানুষ ঋণ নিলে সুদ দেবে, আর সেই ব্যাংক ট্যাক্স দেবে না। ওই ট্যাক্সের টাকা তো গরিবের উন্নয়নের কাজে লাগে, দেশের উন্নয়নের কাজে লাগে। তাহলে সে টাকাটা কার পকেটে যাবে? সে টাকাও ইউনুস খাবে, ইউনুসের পকেটে যাবে। তা গ্রামীণ ব্যাংকে 5 বছরের জন্য কর মওকুফ করেছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে সামাজিক নিরাপত্তা, আপনারা জানেন সব ডিজিটাল সিস্টেম, কিন্তু আমরা সামাজিক নিরাপত্তা যাদেরকে এই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা আমরা যা দিই, এটা কিন্তু ডিজিটাল পদ্ধতিতে তাদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে চলে যায়। আর যারা বয়োবৃদ্ধ তাদের পোস্ট অফিসে চলে যায়। সেখান থেকে সে 700 কোটি টাকার তহবিল, সেটাও গ্রামীণ কল্যাণ ট্রাস্টের মধ্যে নিয়ে নিয়েছে। আর সেখানে যাওয়া মানে কি, ওই গরিব মানুষটা আর পাবে না। এমনকি 2024 সালে আমি যে বাজেট দিয়ে এসেছিলাম, 7,97,000 কোটি টাকার বাজেট, সেই বাজেটের এই যে টাকাগুলি ছিল, সামাজিক নিরাপত্তার টাকা, ছেলে মেয়েদের বৃত্তির টাকা এবং কর্মসংস্থানের টাকা, সব কিন্তু মেরে দিয়েছে। কোথায় গেল সে টাকা? সেই হিসাবটা কে দেবে? আজকে রাষ্ট্রযন্ত্রের প্রশাসনে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে সেখানে ইউনুসের আত্মীয় স্বজন আর জামাতের ক্যাডারদের বসানো হচ্ছে। অর্থাৎ সেখানে মানুষ আর সেবা পাবে না। এবং গ্রামীণ নাম ব্যবহার করে অর্থ আত্মসাৎ করার যে সুযোগ, সেই সুযোগ পুরোপুরি সে সদ্ব্যবহার করছে। এবং শেয়ার মার্কেটের 90,000 কোটি টাকা, ওই টাকা মানি লন্ডারিং করে দিয়ে দিয়েছে। আজকে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তারা নিঃস্ব হয়ে গেছে। শেয়ার মার্কেটের এখন কফিন নিয়ে তারা আন্দোলন করেছে। এবং ব্যবসায়ীরা, আজকে তো ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না, তারা দিশেহারা। এবং শুধু তাই না, এই সমস্ত ব্যবসা তো এখন আস্তে আস্তে ইউনুস করালগত করে দিচ্ছে। ব্যাংক, তারা 18টা ব্যাংকের নির্দেশ দিয়েছে তারা ডিভিডেন্ড দিতে পারবে না। কেন পারবে না? মানুষের টাকা সেখানে, মানুষকে তো ডিভিডেন্ড দিতেই হবে, তাহলে মানুষগুলি চলবে কী করে? ব্যাংকগুলি তো বসে যাবে। সমস্ত ব্যাংকগুলি যে অচল করে দিচ্ছে। কেন? শুধু নাকি গ্রামীণ ব্যাংকই থাকবে। ওই গ্রামীণ ব্যাংক মানে ইউনুসের পকেটে টাকা, গরিবের রক্ত চুষে খেতে এবং সমস্ত মানুষের ব্যবসা বাণিজ্য সব শেষ করে দেওয়ার পরিকল্পনা সে নিয়ে নিয়েছে। কারণ ব্যবসায়ীরা আজকে দিশার, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তারা এত ক্ষুব্ধ হয়ে গেছে। কই আওয়ামী লীগ সরকার আমলে ব্যবসায়ীদের, সে যে দলই হোক, বিএনপির ব্যবসায়ী ছিল, আরও সব জায়গা ছিল, আমরা তো তাদেরকে কখনো ডিস্টার্ব করিনি। আবার গাল ভরে বলে আমরা এত টাকা বকেয়া মাপ কি পরিশোধ করেছি। পরিশোধ তো করতেই হবে। যে টাকা মাসে মাসে পরিশোধ করা হতো, ইউনুস ক্ষমতা আসার পরে করেনি। 8 মাস পরে সেই টাকা যদি দিতে যায় তাহলে সেখানে তো কথা আসবেই। কিন্তু প্রত্যেকটা ঋণের শোধ করার টাকা এবং আমাদের বিলগুলি, সমস্ত টাকা আমাদের বাজেটে ধরা ছিল। কেন সময় মতো দেয়নি? জুন মাসের 30 তারিখে বাজেট পাশ করেছি, জুলাইয়ের 1 তারিখ থেকে কার্যকর হয়েছে। ইউনুসের এই চক্রান্তের ফলে 5 তারিখে আমরা সরে এসেছি। ক্ষমতা দখল করার পরে সে কেন এই 8 মাসের সমস্ত টাকা মাসে মাসে যেটা দেয়নি, কেন সেই জবাব দিয়ে আগে দিক, তারপরে তার জন্য ফলাও করে কথা বলে। সরকারি চাকরি আইন সংশোধনের নামে চাকরিজীবীদের সমস্ত চাকরি আজকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ইউনুসের যা নেবার তা সে নিয়ে নিয়েছে এবং তার সাথে তার চেলা চামুন্ডারা 100 কোটি টাকা বানিয়ে ফেলেছে, যার 100 কোটি 1000 টাকাও পকেটে ছিল না। এখন নাকি তারা 1000 কোটি টাকা বানাবে। একটা দল করেছে, সেই দলকে এনসিপি 5 স্টার হোটেলে 1300 মেহমান ডেকে 2 কোটি টাকা খরচ করে তারা ইফতার পার্টি দিয়ে 5 স্টার হোটেলে দলের চালু করা, দলের গঠন এই বাংলাদেশে। আর গরিব মানুষ খাবার পায় না, গরিবের পেটে ভাত নেই, দিনমজুররা কাজ পায় না, গ্রামে গ্রামে ঘরে ঘরে হাহাকার, বিদ্যুৎ দিতে পারে না। আওয়ামী লীগ তো 100 ভাগ বিদ্যুৎ দিয়েছিল, আজকে বিদ্যুৎ আর যায় না, কখন আসবে সে আশায় বসে থাকে। কেন এই অবস্থাটা হবে? সেটাই তো আমার প্রশ্ন। অথচ ইউনুসের অর্থ
তার 3 ব্যাংকে, এই 2023 সালের হিসাব, 3 ব্যাংকেই তো 118 কোটি টাকা। এর বাইরে তো ইউনুস ফাউন্ডেশন, তারপরে কি প্রফেসর ইউনুস ফাউন্ডেশন, পারিবারিক ট্রাস্ট, অমুক সমুক, বিশাল বিশাল অঙ্কের টাকা। শুধু তাই না, এটাও শোনা যাচ্ছে, আমার মনে হয় যারা বিদেশে আছেন, দেশে আছেন, যারা তদন্ত করেন বা BFIও তদন্ত করতে পারে, অত যারা তদন্ত করে থাকেন, আমাদের বিরুদ্ধে তো দুর্নীতির আর মানুষ খুনের মামলার সীমা নাই। তো আমেরিকায় গ্রামীণ আমেরিকান ব্যাংক, তার বিভিন্ন শাখা, সেখানে নাকি $10 বিলিয়ন তার বিনিয়োগ। আর ফ্রান্সে নাকি $2 বিলিয়ন বিনিয়োগ। অবশ্য ফ্রান্সে তার খুব দামি ফ্ল্যাট আছে, সেখানে যে তিনি থাকেন, এটাও আমি জানি। এবং আমেরিকা, ল্যাটিন আমেরিকা এবং আমেরিকার বিভিন্ন দেশে তো তার প্রচুর অর্থ। তাছাড়া বিভিন্ন দেশে তিনি কি সামাজিক ব্যবসা নামে মেলা টাকা ঢালে। আমার প্রশ্ন, তা সে যা বাংলাদেশে ক্ষমতা এসে বসলো, বাংলাদেশে কোনোদিন সে 1 পয়সা বিনিয়োগ করেছে? এই গ্রামীণ ব্যাংকে সে 1 টাকাও বিনিয়োগ করেছে? করে নাই। কিন্তু বিদেশে আছে। খাবেটা কে? বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে, শোষণ করে, গরিবের রক্ত চুষে খেয়ে যে টাকা বানিয়েছে। আজকে যদি গ্রামীণ ব্যাংকের ট্যাক্স দিতে না হয়, সে যদি নিজে ট্যাক্স না দেয়, অন্যের উপরে সে ট্যাক্স ধার্য করে কেন? কেন করবে? কীভাবে করবে? আর যদি ইনুস যদি গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মাফ করে, তাহলে যে ক্ষুদ্র ঋণ যারা নিয়েছে, সেই ঋণ গ্রহীতারা, তাদের ঋণ কেন মাফ করবে না? ইনুস তো গ্রামীণ ব্যাংকের টাকা, তার বাপের কোম্পানি, সেখানে লোন দিয়ে একেবারে লোন শুধু না, সুদ সহ মাফ করে দিল। ইনুস কি কোনোদিন কোনো গরিবের ঋণ দিয়ে তার ঋণ মাফ করেছে, সুদ মাফ করেছে? তা তো করে নাই। বাপেরটা তো ঠিকই করলো, কারণ ওই কোম্পানি, প্যাকেজেস কর্পোরেশন কোম্পানিতে তো তার নিজস্ব ভাগ আছে। সেই জন্যই সে যে ব্যাংকের থেকে ক্ষুদ্র ঋণ দেওয়ার কথা, সেই ঋণ দিয়েছে। এবং তার সাথে জুটেছে যারা, সবাই কিন্তু বিদেশি। ইউনুসের যে ক্যাবিনেট, অবৈধভাবে ক্ষমতা দখল, যে পদ আছে ওই পদ সাংবিধানিক না, ওই পদের কোনো ভিত্তি নাই। আর সেইখানে সে যে কজনটা আছে আপনারা দেখেন, তারা বিভিন্ন বিদেশের, সব বিদেশেরই কিন্তু তারা নাগরিক, একটাও দেশের না। অর্থাৎ টাকা পয়সা বানিয়ে পাচার করে যাচ্ছে আর দেশ বেচে খাচ্ছে। কাজেই আজকে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যে উন্নয়নটা করেছিল, বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, আজকে সেই সুনামটা চলে গেছে। বাংলাদেশ এখন জঙ্গির দেশ, সন্ত্রাসী দেশ। এমনকি আপনারা দেখেন, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের কথা ভুলে গেছে। শহীদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা, তাদের প্রতি কোনো সম্মান নাই। মহেশখালী মাতার বাড়ি, জাপানের বিশাল অঙ্কের বিনিয়োগ, সেখানে বিদ্যুৎ কেন্দ্র, সেখানে আমরা আরও অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করা, বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দেওয়া, এবং সেটাকে চমৎকারভাবে দ্বীপটাকে আমরা উন্নয়ন করে দেবো। সেখানে ডিপ সি পোর্ট তৈরি হচ্ছে, সেটারও কাজ শুরু হয়ে গেছে। আমার করা কাজগুলি, সেইগুলিকে নাকি আবার যে কাজগুলো অলরেডি চলমান, সে চলমান কাজে নাকি আবার ইউনুস স্বপ্ন দেখে। তার এক মুখপাত্র আছে, তার এক মাইক আছে, সেই মাইক বলল মাতার বাড়িকে সিঙ্গাপুর বানাবে। ইউনুস স্বপ্ন দেখেছে। ও তো স্বপ্ন দেখছে কেবল, আর আমি তো তার আগে কাজ শুরু করে দিয়েছি। লজ্জা করে না? যেখানে আমাদের নাম নিশানা মুছে ফেলে, যারা বঙ্গবন্ধুরকে অপমান করে, 32 নম্বর ভেঙে ফেলে, এবং আমাদের কোনো কিছু তো নেই, শুধু 32 নম্বর ভেঙে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ওই স্মৃতিটুকু নিয়ে তো আমরা 2 বোন বেঁচে ছিলাম। যখনই মন খারাপ লাগতো ওখানে যে বসতাম, মনে হতো বাবা মায়ের স্নেহের পরশ পাচ্ছি। আজকে সেটুকু কেড়ে নিয়ে গেল। আওয়ামী লীগের নেতাকর্মী, সে ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায় পর্যন্ত কারো তো ঘরবাড়ি কিচ্ছু রাখেনি, ব্যবসা প্রতিষ্ঠান রাখেনি। ব্যবসা প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি, হোটেল, এমনকি কোভিড হসপিটাল পর্যন্ত তারা জ্বালিয়েছে, ভেঙে শেষ করে দিয়েছে। প্রায় 1 কোটি স্থাপনা আগুন দিয়ে জ্বালিয়েছে। তার 99 ভাগের বেশি হলো আওয়ামী লীগের নেতাকর্মীদের।
নিঃস্ব করে দিয়েছে আমাদের নেতাকর্মীকে, সরবরাহ করে দিচ্ছে। কেন? আওয়ামী লীগের অপরাধটা কি? আওয়ামী লীগ কী দোষটা করেছে? আমি দেশবাসীকেই জিজ্ঞাসা করি, বিশ্ববাসীকে বলি যে আজকে কে ক্ষমতা এসেছে? আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা এনে দিয়েছে, আওয়ামী লীগ এদেশের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে, আওয়ামী লীগ বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করেছে, দারিদ্র্য বিমোচন করেছে, কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি, কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে যে কোনো যুবক বিনা জামানতে ঋণ নিয়ে ব্যবসা করতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছি, কোম্পানি আইন পরিবর্তন করে এক ব্যক্তি কোম্পানি করতে পারে সেই সুযোগ সৃষ্টি করে দিয়েছি, ডিজিটাল ট্রেনিং, কারিগরি ট্রেনিং, শিক্ষা ব্যবস্থা সবই তো আমরা করে দিয়েছি। কোন কাজটা করিনি? মাত্র 15 বছরের মধ্যে একটা দেশকে বদলে দিয়েছে। সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের বিস্ময়। আজকে সব ধ্বংস করে দিল, সব ধ্বংস করে দিল। আর এখন যুদ্ধাপরাধী, খুনি, তাদের সাথে সখ্যতা, তাদের নিয়ে চলাফেরা। যুদ্ধ অপরাধীরা হয়ে গেছে এখন ক্ষমতাসীন, খুনিরা হয়ে গেছে ক্ষমতাসীন। সমস্ত খুনি, জঙ্গি। আজকে জাপান গেল ইনুস কোন মুখে? হলি আর্টিজেনে, যেখানে জাপানিজ কনসালটেন্ট কয়েকজন জাপানিজকে হত্যা করেছিল, সেই খুনিদেরকে আমি বিচার করেছিলাম, জেলে ছিল। ইনুস তো তাদের মুক্তি দিয়েছে। জাপান সরকারের কাছে এই কথাটা পৌঁছে দেওয়া উচিত যে এই লোকটা তোমাদের হত্যাকারীকে সমস্ত তাদেরকে মুক্তি দিয়ে দিয়েছে। আর জেল ভরেছে আওয়ামী লীগের নেতাকর্মী, বয়োবৃদ্ধ সবাইকে। আর কোর্টে নেওয়ার সময় তাদের গায়ে হাত তোলে। অসভ্যতার একটা সীমা থাকে, গুন্ডামি সন্ত্রাসীর একটা সীমা থাকে, এরা সীমা ছাড়িয়ে গেছে। কাজে এখন আমাদের সকল নেতাকর্মী সবাইকে রুখে দাঁড়াতে হবে এবং এর প্রতিকার করতে হবে, জনতার পাশে দাঁড়াতে হবে, জনগণের কাছে যেতে হবে। আমরা যে উন্নয়ন করেছি জনগণের জন্য, আমরা তাদের জীবনে শান্তি দিয়েছিলাম, নিরাপত্তা দিয়েছি, কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, আর্থিক সচ্ছলতা দিয়েছি, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, যোগাযোগ ব্যবস্থা উন্নতি করেছি, তাদের অর্থ উপার্জনের সক্ষমতা বাড়িয়েছি। সেই কথাগুলি জনগণকে মনে করিয়ে দিয়ে আজকে যে দুর্বৃত্ত পরায়ণতা, আজকে যে ঘরে ঘরে ডাকাতি, চুরি, মানুষের নিরাপত্তা নাই, আজকে মানুষের কর্মসংস্থান ব্যবস্থা নাই, শিশু নারী প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, কেউ কোনো নিউজ দিতে পারবে না। সাংবাদিক হত্যা, আইনজীবী হত্যা, জনগণকে নির্বিচারে হত্যা, এ তো প্রতিনিয়ত চলছে। অথচ যেখানে যুদ্ধাপরাধীদের আমরা বিচার করেছি সেই আইসিটিতে আমাদের বিরুদ্ধে মামলা করে। এটা সম্পূর্ণ বেআইনি কাজ করে যাচ্ছে। চিফ প্রসিকিউটর সে তো ডিফেন্সে ছিল, সেখানে চিফ প্রসিকিউটর হয় কীভাবে? মামলার রায় যেন আগের থেকে দিয়ে দিয়েছে। কাজে এদেরকে ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশের মানুষকে জঙ্গিমুক্ত করতে হবে, সন্ত্রাসমুক্ত করতে হবে, মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিতে হবে। কাজে যার যা কিছু আছে তাই নিয়ে আপনারা এদের মোকাবেলা করবেন, এটাই আমার আহ্বান। আমি বারবারই এই একই কথা বলে যাচ্ছি যে এদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যা যা করণীয় আপনাদের করতে হবে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই দোয়া করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।